কম্পাস ও বিহান এক হলে কম্পাসকে শুট করতে যায় মোনালিসা, বাধা দেয় শ্রেষ্ঠা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গ্যাসের সমস্যা হলে কম্পাস গোবর গ্যাস তৈরি করার জন্য সকল উপকরণ নিয়ে আসে চৌধুরী বাড়িতে। এটা দেখে অবাক হয়ে যায় বিহান ও ঋতুজা। বিহান বলতে থাকে, মা, এরকম উদ্ভট বুদ্ধি শুধুমাত্র একজনেরই থাকতে পারে। তবে তবে এই লোকটা কি করে এরকম কাজ করছে বলো তো? তখন মুক্তি মনে মনে বলতে থাকে, এই লোকটা কি করছে? সব বাড়ির মধ্যে কি সব নিয়ে এসেছে, কেমন গন্ধ। তখন তখন দেখা যায় পৃথাকে মাহি বলতে থাকে, মা, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। এই লোকটা কি করছে বলো তো? এই লোকটাকে বের করে দিচ্ছে না কেন যে মা? এই লোকটাকে বের করে দিতে বলো না। এভাবে এভাবে বাড়িতে গোবর নিয়ে আসে, কি গন্ধ, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বিহান ঋতুটাকে বলতে থাকে, মা, আমার মনে হচ্ছে কেমন যেন খটকা লাগছে। লোকটাকে দেখে সত্যি আমার প্রথম থেকে অনেকটাই সন্দেহ হয়েছে। মনে হচ্ছে লোকটার মধ্যে কোনো না কোনো গন্ডগোল আছে। এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, যেমন তুই কিসের কথা বলছিস বাবা? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ মা, আমার মনে হচ্ছে এই লোকটার মধ্যে কিছু না কিছু গন্ডগোল তো অবশ্যই আছে। কারণ কারণ লোকটাকে আমার মোটেও মোটেও সুবিধের লাগছে না। কারণ এরকম কাজ শুধুমাত্র কম্পাসই করতে পারতো। কম্পাসই কম্পাসে এরকম উদ্ভট বুদ্ধি খাটাতে পারতো, কিন্তু এই লোকটাকেও তো দেখছি সেম কম্পাসের মতোই। আচ্ছা, যদি এমনটা হয় যে আমাদের কম্পাস বেঁচে আছে আর কম্পাসের ছদ্মবেশে এখানে এসেছে, তখনই তখনই ঋতুজা বলতে থাকে, তবে তবে আমার মতো খুশি কেউ হবে না রে বাবা। যদি কম্পাস সত্যি বেঁচে থাকে, আমি আমি যে খুশি হব সেরকম খুশি কেউ হবে না। এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, সত্যি মা, আমি আমিও অনেক খুশি হব। আমি তখন ওকে বলে দেবো যে আমি ওকে কতটা ভালোবাসি। বিশ্বাস করো, আমি ওকে অনেক কিছু বলতে চাই। আমি যদি ওই কথাগুলো ওকে বলতে না পারি, নিজের মধ্যে গিল্ট ফিলে সারা জীবন আমি গিল্ট ফিলে মরে যাব। আমি আমি ওকে এই কথাগুলো না বলে কিছুতেই থাকতে পারবো না। তখনই ঋতুজা বলতে থাকে, তুমি চিন্তা করো না বিহান, সবকিছুই ঠিকঠাক ভাবেই হবে। সবকিছু ঠিকঠাক মতোই হবে। এরপরে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি তো শুনেছি এরকম এরকম গ্যাস তৈরি করতে অনেক সময় লাগে, অনেক উপকরণ লাগে, কিন্তু কিন্তু আপনি এত উপকরণ এত তাড়াতাড়ি কোথা থেকে পেলেন? আর এত সহজেই বা কি করে সবকিছু জোগাড় করলেন? তখন তখন কম্পাস মনে মনে বলতে থাকে, যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম মা, তখনই আমি এ ব্যাপারে শুনেছিলাম, কিন্তু কিন্তু আমি আমি তখন তো আর কোনো সুযোগ পাইনি। আমি আগে থেকে সকল ব্যবস্থা করে নিয়েছিলাম, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। সময় এলেই আমি গ্যাসটা তোমাদের মাঝখানে বিলিয়ে দেব। কিন্তু কিন্তু এর মাঝখানে আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করা হলো। তাই আর জিনিসটা তোমাদের মাঝখানে দেওয়ার সুযোগ পাইনি। এরপরে দেখা যায় কম্পাস লাইটার চেলে, তখন মাহি লাইটারটা দিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন মাহি বলতে থাকে, আমি এরকম বাজে নিয়ে নয়, আমার ফ্রেন্ডের লাইটার, তাই দিলাম। এরপরে কম্পাস সেই লাইটার দিয়ে আগুন জ্বালালে এটা দেখে খুশি হয়ে যায় সবাই। তখন তখন মাহি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সত্যি তো, এটা তো অনেক অনেক একটা ভালো ভালো পদ্ধতি। কারণ আমাদের আমাদের এখানে যা গ্যাসের সংকট। এরপরে দেখা যায় সবাই মিলে কম্পাসকে বাহবা দিতে থাকে আর কম্পাসের জন্য হাততালি দিতে থাকে। তখনই দেখা যায় বাবুলাল কাকা বলতে থাকে, এরকম এরকম বুদ্ধি যদি আগে থেকে হতো, তবে তবে আমাদের এতটা কষ্ট করতে হতো না, তাই না ছোট বৌদি? তখন পৃথা বলতে থাকে, একদম একদম ঠিক বলেছো। তখনই কম্পাস বলতে থাকে, আমি তো আর আগে এখানে ছিলাম না, আর আমাদের গ্রামে এভাবে এভাবে রান্না করে তো সবাই। আর এই যে লাকড়ির চুলায় রান্না করতে কষ্ট হয়, তার কারণে সবাই মিলে এরকম পদ্ধতি ব্যবহার করে সবাই একসঙ্গে একসঙ্গে একটি একটি পদ্ধতি তৈরি করে সবাই পুরো গ্রাম মিলে রান্না করা হয়। তখনই বিহান বলতে থাকে, জানো, এরকম এরকম তোমার মতো একজনের বুদ্ধি ছিল, সেটা আমার খুব কাছের লোক। তখনই কম্পাস বলতে থাকে, আমি দ্রুত সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু করতে পারি। এতে এতে আমার কোনো বাধা নেই। আমি ছোটবেলা থেকে এগুলো প্রশিক্ষণ হয়ে এসেছি। এ কথা শুনে বিহানের মনে আরো খটকা লাগতে থাকে। তখন বিহান মনে মনে বলতে থাকে, তবে কি সত্যি আমার খটকাটাই ঠিক? কারণ এরকম কথা তো শুধুমাত্র একজন বলতো, সেটা কম্পাস। আর কম্পাসই এরকম এরকম উদ্ভট বুদ্ধি খাটাতে পারতো। আর ইনি যে কথাগুলো বলছে সেগুলো দেখে মনে হচ্ছে একদম কম্পাসের মুখে কথাগুলো উনি কেড়ে নিয়েছে। আমি আজ রাতেই ওনার সঙ্গে দেখা করব। ওনাকে ওনাকে কি করে মুখ খোলাতে হয় সেটাও আমি জানি। এরপরে দেখা যায় কম্পাস বসে আছে, ঠিক তখনই বাবুলাল এসে একটি চার কাপে চা দিয়ে বলতে থাকে, তোমার তো এই গ্যাসে চা বানানো চা, তোমাকে এটা সর্বপ্রথম খেতে হবে, তাই না? তখনই দেখা যায় শ্রেষ্ঠা আসে বাড়িতে। শ্রেষ্ঠা এসে
পৃথাকে বলতে থাকে, আসলে আসলে দিদি আমাকে আসতে বলেছিল, কম্পাসে 13 দিনের কাজ করবে তো তাই। তখন তখন এ কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি এসেছেন ভালো হয়েছে, এখানে বসুন, আমি দিদিভাইকে ডেকে দিচ্ছি। এরপরে দেখা যায় শ্রেষ্ঠা কম্পাসের ছবির সামনে ফুলগুলো দেখে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা। তখনই পৃথাকে বলতে থাকে, আচ্ছা এই ফুলগুলো কে এনেছে? তখন পৃথা বলতে থাকে, কেন, এগুলো তো মোনালিসা এনেছে। তখন চেষ্টা মনে মনে বলতে থাকে, তার মানে আমার ধারণাটা ঠিক। তুই এমনি একটা ফুল নিয়ে এসে কম্পাসের প্রিয় ফুল বলে চালিয়ে দিয়েছিস শুধুমাত্র এ বাড়িতে ঢোকার অজুহাতে। এটা তোর একটা অজুহাত ছিল, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি ভেবেছিলাম যে তুই হয়তো বা কম্পাসের জন্য কষ্ট পাচ্ছিস, কিন্তু না, আমার ধারণা ভুল। তুই আমাকে আমাকে ভুল প্রমাণিত করলি। তুই এখনো নিজেকে শুধরাসনি, তুই এখনো নিজেকে পাল্টাসনি মোনালিসা। তোকে আমি কি করে বোঝাবো যে মোনালিসা, এখন যে জায়গায় তুই আছিস সেটা অন্যায়, সেখান থেকে ফিরে আয়। তা না হলে একটা সময় দেখবি তুই অনেক বড় ঝামেলায় পড়ে যাবি। কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? তুই তো কোনোভাবে বুঝতে চাইছিস না, তুই তো কোনোভাবে বুঝবি না। এরপরে দেখা যায় পৃথা বলতে থাকে, দিদি কি হলো, আপনি এভাবে এভাবে চুপ করে কি ভাবছেন? তখনই চেষ্টা বলতে থাকে, না দিদি কিছু না, এমনিতেই আমি বসছি, আপনি একটু দিদিকে ডেকে দেবেন। তখনই দেখা যায় কম্পাসের সামনে এসে বিহান এসে বলতে থাকে, আচ্ছা আপনি আপনি এখানে বসে চা খাচ্ছেন? তখনই দেখা যায় ত্রিলোচন বাবু বলতে থাকে, হ্যাঁ আমি এখানে চা খাচ্ছি, আমাকে আমাকে বাবুলাল কাকা চা দিল, তাই আমি এখানে বসে বসে চা খাচ্ছি। এরপরে দেখা যায় বিহান গিয়ে শ্রেষ্ঠার সামনে বসে আর বলতে থাকে, কাকিমা আপনি এসেছেন ভালো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে কম্পাসের 13 দিনের কাজটা সম্পূর্ণ হবে, কম্পাসের 13 দিনের কাজটা করতে হবে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, তার মানে কি বলছো তুমি? তবে কি আমাদের কম্পাস বেঁচে আছে? তখনই পৃথা বলতে থাকে, বিহান চাইছে না কম্পাসের এই কাজগুলো করতে, কারণ কম্পাস তো চায় না, তাই না? যদি কম্পাস চাইতো তবে তো সেদিনই কম্পাসের কাজটা সম্পূর্ণ হতে পারতো, সেদিন তো কম্পাস সম্পূর্ণ করতে দেয়নি। তার মানে কম্পাস চায় না যে ওর শ্রাদ্ধ করে ওকে বাড়ি থেকে বিদায় করে দিতে, ও এ বাড়িতেই থাকছে। এরপরে চেষ্টা চলে যায় এদিকে। এদিকে দেখা যায় কম্পাস ঘরে শুয়ে আছে আর বলছে, এই দাড়িগোঁফটা খুব ঝামেলা করছে, যদি দাড়িগোঁফ গুলো না থাকতো, দাড়িগোঁফ গুলো খুলে ঘুমাতে পারতাম তবে একটু ভালো হতো, কারণ দাড়িগোঁফ গুলো যা ঝামেলা করছে না, অনেক চুলকাচ্ছে। এভাবে চলতে থাকলে কি করে হবে? আমার তো র্যাশ বেরিয়ে যাচ্ছে, আমি এখন কি করব? বাইরে গিয়ে দেখি যে যদি কেউ জেগে না থাকে, সবাই যদি ঘুমিয়ে পড়ে, তবে আমি আরামে দাড়িগোঁফ গুলো খুলে তারপরে ঘুমিয়ে পড়বো। আবার যখন যখন কেউ ডাকবে সঙ্গে সঙ্গে পড়ে নিব। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আর বলাও যায় না, যদি দরজা লাগিয়ে ঘুমায়, কখন কে কোন দিক থেকে এসে হুটহাট করে দাঁড়ায়। এরপরে কম্পাস দরজা খুলে দেখতে থাকে কেউ আছে কিনা। এরপরে দেখা যায় হঠাৎই আচমকা ঝড় বৃষ্টির রাত শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। তখনই কম্পাস বলতে থাকি, মা এখনই তো কারেন্ট চলে গেল, আমাকে জানালাগুলো লাগাতে হবে, মনে হচ্ছে বাইরে অনেক ঝড়োয়া হাওয়া দিচ্ছে। এরপরে দেখা যায় এই বলেই কম্পাস জানালা লাগাতে থাকে। একে একে সব জানালা লাগিয়ে দেয় কম্পাস। ঠিক তখনই দেখা যায় দরজা দিয়ে কেউ একজন আসছে, এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস অনেক ভয় পেয়ে যায়। তখনই বিহানকে দেখে কম্পাস মনে মনে বলতে থাকে, তিনি এত রাতে এখানে কি করছে, আমি তো বুঝতে পারছি না। এরপরে বিহান আস্তে আস্তে কম্পাসের সামনে আসে আর বিহান কম্পাসকে বলতে থাকে, কি, আপনি কি ভয় পাচ্ছেন আমাকে দেখে? তখনই কম্পাস বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন এত রাতে কেন এসেছেন বলুন তো? তখন বিহান কোনো কথা না বলে শুধু কম্পাসের সামনে দাঁড়িয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপরে কম্পাসের দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি তোমাকে ঠিক চিনেছিলাম, আমি জানতাম তুমিই আমার কম্পাস। তুমি এভাবে আমাকে আমাকে দূরে ঠেলে দিতে পারো না কম্পাস, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে কথাগুলো বলা হয়নি, কিন্তু বলতে হবে। এরপরে কম্পাস ভয় পেতে থাকে। ঠিক তখনই বিহান কম্পাসকে অবাক করে দিয়ে কম্পাসকে বুকে টেনে নেয়। তখনই কম্পাসও বিহানকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে, সত্যি বিহান স্যার, আপনি আমাকে আমাকে যদি ভালো না বাসতেন তবে আমাকে এভাবে চিনতে পারতেন না। এরপরে দেখা যায় কম্পাসকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? তুমি এভাবে এভাবে কেন আমাকে ছাড়া একা একা লুকিয়ে আছো? সত্যি সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাকে এভাবে কষ্ট কি করে দিতে পারো তুমি? এরপরে এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, সত্যি কি উনি আমাকে চিনে ফেললো, নাকি নাকি ভুলবশত আমাকে জড়িয়ে ধরেছে? এটা যদি হয় তবে আমাকে এক্ষুনি সরে যেতে হবে। এই বলেই কম্পাস সরে যায়।
তখনই বিহান বলতে থাকে, কি হলো, তুমি সরে যাচ্ছ কেন আমার থেকে? তখনই কম্পাস বলতে থাকে, আপনি আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন? আজকেও কি নেশা করে আছেন নাকি? তখন এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, না, আমি ঠিক জায়গায় এসেছি, আমি কোনো নেশা করে নেই, আমি আমি ঠিক জায়গায় এসেছি, যে ঘরে আসার কথা আমি সে ঘরেই এসেছি, যার কাছে আসার কথা আমি তার কাছে এসেছি। কি, তুমি আমাকে আর কত ভুল বোঝাবে বলো? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? তখনই কম্পাস বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনি আপনি একটা ছেলের ঘরে এসেছেন, একটা ছেলেকে ভালোবাসেন বলছেন, আবার বলছেন আপনি ঠিক আছেন। তখনই বিহান বলতে থাকে, আর কত নাটক করবে কম্পাস, এবার থামো, আমার আর ভালো লাগছে না। তুমি একবারও আমার আর মায়ের কথা ভাবোনি। তোমার বাবা মা কান্না করে করে ওরা নিজেদের শরীরটা নষ্ট করে ফেলছে, ওরা কতটা অসহায় হয়ে পড়েছে, তুমি কি বুঝতে পারছো না? তখনই দেখা যায় কম্পাস বিহানের মুখ চেপে ধরে আর বলতে থাকে, আস্তে আস্তে কথা বলুন, আপনি যে আমাকে চিনতে পেরেছেন, এতে এতে আমি খুশি হয়েছি যে আপনি আমাকে ভালোবাসেন আর আপনি আমাকে খুঁজে পেয়েছেন। তখনই দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি এভাবে এভাবে আমাদের থেকে কেন লুকে আছো বলো? তখনই কম্পাস বলতে থাকে, আচ্ছা, আপনার সামনে তো তবে আর আমাকে নিজেকে লুকাতে হবে না, তাই না? তখনই বিহান বলতে থাকে, না কম্পাস, আমি চাই না তুমি আমার সামনে নিজেকে লুকিয়ে রাখো। এ কথা শুনে তখনই কম্পাস বলতে থাকে, তবে তবে যখন আপনি চান না, তবে তো আমাকে আর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। তখনই কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি তুমি সত্যি করে বলো তো, তুমি এভাবে আমাদের আমাদের কেন আড়ালে রেখেছো? আমি আমি বুঝতে পারছি না। তুমি তো জানো যে মা তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে না পেয়ে মায়ের অবস্থাটা কি হয়েছে, আর আমি আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুমি এরপরেও দেখেও দেখোনি, তোমার সামনে আমি কিরকম পাগলামো করতাম, মায়ের মুখের দিকে তাকানো যেত না। তারপরেও তুমি মায়ের সঙ্গে কথা বলোনি। আর তোমার দাড়িগোপটা কি আমাকে খুলতে হবে নাকি তুমি খুলবে? ঠিক তখনই কম্পাস বলতে থাকে, আমি খুলে নিচ্ছি, সমস্যা নেই। এরপরে দেখা যায় কম্পাস দাড়িগোপ খুলতে থাকে আর বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস, আমি আমি তোমাকে আর আবার ফিরে পাবো কখনো কল্পনাও করিনি। আমি যে ভাবতেও পারিনি যে তুমি আমার জীবনে আবার ফিরে আসবে। আমি এটা কল্পনাও করতে পারিনি। এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে ঘুরে তাকালে তখন বিহান অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি তো আমি তো এই কম্পাসে ফিরে যেতে চেয়েছিলাম। আমি তো কখনো চাইনি যে কম্পাস এরকম করে দাড়িগোপের আড়ালে নিজেকে লুকিয়ে রাখুক নির্লোচন হয়ে। আমি চেয়েছিলাম আমার কম্পাস আমার সামনে থাকবে, আমার কাছে থাকবে। এদিকে দেখা যায় মাহি ও অরিন নাইট পার্টি করে বাড়ি ফিরছে আর বাড়িতে চুরি চুরি করে ঢুকছে যাতে কেউ না দেখতে পায়। তখনই দেখা যায় মাহি মাহি হোঁচটকে পড়ে যেতে যাবে, ঠিক তখনই অরিন ধরে ফেলে আর বলতে থাকে, এই দি, এমন করছিস কেন বলতো? তখনই মাহি বলতে থাকে, আসলে আসলে আমার কেমন যেন মনে হচ্ছে যে আজকে তোকে একটা সত্যি কথা বলে দেওয়াই উচিত। অনেক অনেক দিন হলো লুকিয়ে রেখেছি এই কথাটা, তোকে না বলা অব্দি আমার ভালো লাগছে না, কিন্তু কিন্তু ব্যাপারটা কিন্তু ভালোই লাগছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। তখনই অরিন বলতে থাকে, হ্যাঁ বল, কি বলবি? তখনই মাহি বলতে থাকে, জানিস, এর আগের বার যে যখন যখন কম্পাসকে আমাকে আমাকে যে ওই যে আমার বন্ধুরা ড্রিঙ্কস করিয়ে ডাক দিয়ে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তখন তখন আমি কম্পাসকে দোষ দিয়েছিলাম, মনে আছে? তখন অরেন বলতে থাকে, হ্যাঁ, সেই ব্যাপারটা তো তুই এড়িয়ে গিয়েছিলি, কাউকে কিচ্ছু বলিসনি। তখনই দেখা যায় মাহি বলতে থাকে, আসলে আসলে সেই দিন কম্পাসই আমাকে বাঁচিয়েছিল। কম্পাস যদি ওই দিন আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে না বাঁচাতো, আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। কিন্তু কিন্তু আমি সেই দিন ওকে ওকে দোষ চাপিয়ে দিয়েছিলাম, ওকে সবার সামনে ছোট করেছিলাম। আমি আমি এখন বুঝতে পারছি যে আমি এই কাজটা করে মোটেও ঠিক করিনি, মোটেও উচিত কাম করিনি এটা। তখন এ কথা শুনে অদিন বলতে থাকে, এটা তুই কেন করেছিলিস দি? এদিকে দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে, তুমি তুমি শুধু আমার কম্পাস, তুমি আর কখনো আমার থেকে দূরে যাবে না। এদিকে সবকিছু দেখতে থাকে মোনালিসা। কম্পাস ও বিহানের একসঙ্গে থাকা সবকিছু দেখতে থাকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বিহান কম্পাসকে জড়িয়ে ধরলে তখনই আড়াল থেকে রিভলভার বের করে কম্পাসকে শুট করতে যায় মোনালিসা। ঠিক তখনই শ্রেষ্ঠা এসে মোনালিসাকে ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম কম্পাসকে শুট করবি না। তুই তুই যেটুকু পেয়ে সন্তুষ্ট আছিস সেটুকু নিয়েই থাক, তুই কখনো বিহানকে পাবি না। মিথ্যে আশা ছেড়ে দে বিহান। বিহান শুধু কম্পাসের ছিল আর কম্পাসেরই থাকবে। সো তুই আর কম্পাস ও বিহানের মাঝখানে আসার চেষ্টা করিস না। এদিকে দেখা যায় কম্পাস ও বিহান দুজনের মধ্যে কথা বলতে থাকে। কম্পাস বিহানের কাছে সবকিছু বলে দেয় যে
কিভাবে তার প্রতি এরকম ঘৃণ্য চক্রান্ত করা হয়েছিল। তখন এই কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, তুমি আমাকে কেন বলনি কম্পাস? আমি আমি মোনালিসা মুক্তিমাসের সেনাপতিকে কিছুতেই ছাড়বো না। ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। যারা তোমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করেছে তাদের আমি কিছুতেই ক্ষমা করব না। তখনই কম্পাস বলতে থাকে, সেই প্রমাণগুলো জোগাড় করার জন্যই আজকে আমি এরকম ত্রিলোচন হয়ে আছি। তা না হলে তো আমি তখনই ফিরে আসতাম। কিন্তু কিন্তু ওদের সঙ্গে বড় কোনো মাথা আছে। ওরা একা এই কাজটা কিছুতেই করতে পারে না। ওরা ওরা এত বড় কাজ কিছুতেই একা সামলাতে পারবে না। আমার মনে হচ্ছে এসবের পিছনে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে অভিকেন দত্ত। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তবে অভিকেন দত্তকে আমি কিছুতেই ছাড়বো না। ওনাকেও আমি অবশ্যই শাস্তি দেবো। ওনাকেও আমি বুঝিয়ে দেবো আমি কি জিনিস।